সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের লাইট হাউস, আমাদের স্বপ্নের রানওয়ে, দূরে মিলিয়ে যাওয়া মন কেমনের ডাকঘর। সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের শ্রদ্ধার মানুষ, আমাদের সুনীলদা। এই প্রবাদপ্রতিম মানুষটি তাঁর লেখায় যেমন স্বতন্ত্র, তেমনি ব্যক্তিত্বেও অতুলনীয়। তাকে নিয়ে বলাকা সাহিত্য পত্রিকা প্রকাশ করেছিল কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সংখ্যা 2007-এ তাঁর জন্মদিনে। অথবা তার পূর্ণ 75-এ বলাকা উদ্যোগ নিয়েছিল তাঁর কবিতা নিয়ে এক সন্ধ্যের ক্যালিডোস্কোপে চোখ রাখতে। বর্ণময় তিনি, বর্ণময় তার জীবন। সুনীলদা নিজেই যেন একটি রবিবার, অথবা আখড়ার আলখাল্লার মতো দিলদরিয়া একটি সরোবর। সুনীলদার 86 পূর্ণ করার 2020-র এই জন্মদিনে বলাকা সাহিত্য পত্রিকার সামাজিক মাধ্যম অবলম্বন করে একটি ছোট্ট প্রয়াস নিয়েছে। সুনীলদার অগণিত ভক্ত, গুণমুগ্ধ বন্ধুবান্ধব পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। সুনীলদার প্রতি তেমন কয়েকজন মানুষ কথা প্রসঙ্গে আজ এখানে আমন্ত্রিত। এই উদ্যোগের সূচনা কথায় থাকছেন আমাদের সকলের শ্রদ্ধেয়া স্বাতী গঙ্গোপাধ্যায়। আমাদের অনুরোধে থাকছেন কথায় কথায় এডিনবরা থেকে গবেষক ও অধ্যাপক শ্রীমতী বাসবী ফ্রেজার, ইংল্যান্ড থেকে ঔপন্যাসিক শ্রী নবকুমার বসু, চেক প্রজাতন্ত্রের প্রাগ শহর থেকে অধ্যাপক ও গবেষক শ্রীমতী ব্লাঙ্কা কনৎকোভা ক্যাপকোভা, ফ্র্যাঙ্কফুর্ট থেকে শুদ্ধস্বর.com-এর আমাদের অত্যন্ত প্রিয় মানুষ হাবিব বাবুল, বিশিষ্ট সাংবাদিক ও কবি শ্রীমতী নাজবুন্নেসা পিয়ারি, কানাডা থেকে গবেষক ও সুনীলদার একাধিক গ্রন্থের অনুবাদক শ্রীমতী শীলা সেনগুপ্ত, থাকছেন নাট্য ব্যক্তিত্ব শিক্ষিকা শ্রীমতী দেবযানী শর্মা, আমেরিকা থেকে কবি গৌতম দত্ত। এরা প্রত্যেকেই স্বনামে খ্যাত, সুনীলদার স্নেহধন্য ও আমাদের শ্রদ্ধার মানুষ। তাদের কথায় উঠে এসেছে সুনীলদার বিভিন্ন প্রসঙ্গ, সাহিত্য আলোচনা, অনুবাদ প্রসঙ্গ, এমনকি নীরা অথবা নারী। সুনীলদা আমাদের পৃথিবী চেনার আলো, আজও নির্ভরতা স্থায়ী বেদী ও অসম্ভবকে সম্ভব করে তোলার অগ্নিশলাকা, অনুপ্রেরণার বাতিঘর। সুনীলদা আক্ষরিক অর্থে সমুদ্র সদৃশ্য একটি উপলব্ধি। সত্যি কথা বলতে আপনাকে আমরা খুব ভালোবেসেছিলাম সুনীলদা, আজও ভালোবেসেই আপনাকে শীর্ষে রেখেছি। বলাকার এই প্রয়াসে কথার সঙ্গে সংযোজিত হবে কবিতা। সুনীলদার কবিতার উচ্চারণে থাকছেন অন্তরা দাস, অপরাজিতা পাল, অমিতা ঘোষ রায়, সুদীপ্তা চৌধুরী, দেবস্মিতা বন্দ্যোপাধ্যায়, চিত্রিতা দাস, চৈতালি গোস্বামী ও সোমা ঘোষ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই প্রয়াসটি শুনবেন, মতামত রাখবেন এবং কেমন লাগলো জানাবেন। ভুল ত্রুটি যথাসম্ভব এড়িয়ে এই অচলাবস্থায় প্রতিকূলতার মধ্যে কাজটি দূরে দূরে থেকে করার জন্য শব্দ প্রয়োগজনিত কিছু সমস্যা হয়তো থেকেই যাবে। কাজটির নির্মাণে সহযোগিতা করেছে দেবস্মিতা, আমার আন্তরিক শুভেচ্ছা তাকে। আসুন উপলব্ধি করি একা ও কয়েকজন শীর্ষক এই ছোট্ট প্রয়াসটি। বলাকার এই ছোট্ট প্রয়াসে আমি ধনঞ্জয় ঘোষাল, বলাকার সম্পাদক, আপনাদের সবাইকে অভিবাদন জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার। বলাকা পত্রিকা থেকে সুনীলের জন্মবার্ষিকী এই একটা ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যেও ওরা যে পালন করছে তাতে আমি অভিভূত। খুব ভালো লাগলো দেখে যে ওরা ওটা মানে আর কোনো হল ভাড়া করে ওইভাবে তো করা যাবে না, কিন্তু ওরা যেভাবে করছে তাতেও আমার ভালো লাগছে। আর যারা যারা বললেন তাদের সকলেরই আমার এবং তারা যে সুনীলকে কতখানি তারা শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, এবং সুনীলও তাদের কতখানি ভালোবাসতো এবং স্নেহ করতো সেটা আমি জানি। সুতরাং এদের সকলের সঙ্গে আমার এখনো বন্ধুত্ব আছে, যোগাযোগ আছে, মানে এই কজনের সঙ্গেই। অবশ্য অনেকেই তখন যা বন্ধুত্ব ছিল এখন আর নেই আমার সঙ্গে, তারা
আমাকে সকলেই যে কত ভালো লাগতে হবে তার তো কোনো মানে নেই, কিন্তু অনেকে আমাকে সত্যিই খুব ভালোবেসেছিলেন। তো আপনারা এরা সকলেই আমার চেয়ে অনেক ভালো করে এরা সুনীলের সাহিত্য খুব যত্ন করে পড়েছেন, এবং তারা আমার চেয়ে অনেক ভালো করেই বলতে পারবে, এটাই আমার ধারণা। আর ধনঞ্জয় ঘোষাল এই যে বলাকা পত্রিকা প্রত্যেকটি খুব যত্ন করে বার করেছেন, আর প্রত্যেকটি কোন একটা বিশেষ কোন একটা সাবজেক্টের উপরেই এমন সুন্দরভাবে ওরা গুছিয়ে এবং আকর্ষণীয় করে বার করেছেন। সকলেই এই সংখ্যাগুলি তারা মানে সংগ্রহ করে রেখে দিয়েছেন নিজেদের সংগ্রহে, এবং সেটা শুনে আমার সত্যি খুব ভালো লাগে। আর সুনীলের সম্পর্কে ওরা একটা সংখ্যা বার করেছিলেন, আরো অনেক সুন্দর কথা ওরা ভেবেছেন, লিখেছেন। এসবের জন্য আমি ওদের কাছে সত্যি খুব কৃতজ্ঞ আর খুশি হয়েছি। এই তো বললাম, আর আর এবার বাকি কথাগুলো আপনারা বলবেন, ধনঞ্জয় বলবে, এবং আপনারা শুনবেন, ধনঞ্জয় বলবে, এবং ওরা আমার মানে বান্ধবীরা, বান্ধবী বলা উচিত না, তারা আমার মানে মানে কি বলবো, কন্যা সমা, তারা সবাই ওরা বলবেন। বাকি তারা আপনারা আমার সবাই আমার শুভেচ্ছা আর কি বলবো, আশীর্বাদ। এখন আমি বোধহয় সকলের চেয়ে বড়, সুতরাং আশীর্বাদ গ্রহণ করবেন, ভালো থাকবেন। এই তো। আর আমি যে সবটি বঙ্গবার্তা সেটা তো শুনেছেন আগে। ভালো থাকবেন। নমস্কার। ডাকঘরে অমল। তোমরা কি কেউ দেখেছো সেই অমলকে? ওগো দইওয়ালা, তুমি তো পাড়ায় পাড়ায় দই নিয়ে ঘোরো, কত মানুষের বাড়ি বাড়ি যাও, দেখোনি? যখন দূরের পাহাড়ে বৃষ্টি নামে, ঝর্ণার পারে খেলা করে প্রজাপতি, অমলকে মনে পড়ে। ওগো পাখিওয়ালা, তুমি দেশে দেশে যাও, অচেনা দেশের অচেনা পাখিরা জানে অমলের কথা। যেখানেই যাও একবার খুঁজে এসো, যদি অমলের দেখা পাও, তোমরা সবাই বলো সুধা তাকে আজও ভোলেনি, সুধা তাকে আজও ভোলেনি। নমস্কার। এডিনবরা থেকে সকলকে সুপ্রভাতে আমার অভিনন্দন জানাই। প্রথমে বলাকা সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক ধনঞ্জয় ঘোষালকে আমার আন্তরিক ধন্যবাদ দিয়ে শুরু করছি। উনার উদ্যোগে আজ প্রশিষ্ট সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের এই জন্মবার্ষিক পালন করা হচ্ছে। আমি তাতে অংশগ্রহণ করছি, এটা আমার পরম সৌভাগ্য। সুনীলবাবুর সাথে দেখা আমার একবারই হয়েছিল, লন্ডনে এক সাহিত্যিকদের রিসেপশনে। মনের দাগ কেটেছিল তার ব্যক্তিত্ব ও তার অম্লান হাসির পেছনে তার মনুষ্যত্ব, তার স্নেহপ্রবণতা। অনেক গল্প শুনেছি আমার দুই বান্ধবীর কাছ থেকে, শিলা সেনগুপ্ত ও দেবযানী শর্মা, যারা ওনাকে সাহিত্যিক হিসেবে অনেক কাছের থেকে জানতে পেরেছেন, এবং এই অনুষ্ঠানে তারাও বক্তব্য রাখবেন। শিলা সুনীলবাবুর 10টি ছোট গল্প অতি দক্ষতার সহ অনুবাদ করে সুনীলদার অনুরোধ আনে আমার কাছে তার ভূমিকা লেখার জন্য। সেটা হয় আমার সৌভাগ্য। তাতে আমি লিখেছিলাম, সুনীল গঙ্গোপাধ্যায় is one of India's leading writers, a voice that is noted for its fearless radicalism, wit, realism and humanism. শিলা আমার সম্পাদিত বই বেঙ্গল পার্টিশন স্টোরিজে সুনীলবাবুর জাহানারা বেগমের গল্প যদির অনুবাদ করে থাকে। সেই গল্পে সুনীলবাবু আমাদের সমাজে হিন্দু মুসলমানের গভীর সম্পর্কের বাস্তবতার সংবেদনশীল বর্ণনা দিয়েছেন। গুরুদেব রবীন্দ্রনাথ ছিলেন 19 বিশেষ সাহিত্যিক।
আর সুনীল বাবু 20-21-এর। কিন্তু তার উপন্যাসে সেই সময় প্রথম আলো তিনি আমাদের বাংলার 19-এর নবজাগরণের সময় নিয়ে গেছেন। তার দক্ষতা ছিল ইতিহাসের বাস্তবতার সাথে পরিচিত ব্যক্তিদের তাঁর কল্পনার কলমে পাঠকদের কাছে জলজ্যান্তভাবে ফুটিয়ে তোলার। অস্ত্র তার পোয়েটিক লাইসেন্স, অর্থাৎ কাব্যিক স্বাধীনতা। গভীর অন্তরে সুনীলবাবু ছিলেন কবি। কবিতার সাথে তার প্রথম প্রেম, এবং ওনার কৃত্তিবাস পত্রিকায় নবযুগের কবিদের তিনি দিয়েছেন প্রেরণা ও সুযোগ, ও তার নিজের কবিতার মাধ্যমে অসাধারণ উদাহরণ। তার গদ্যে আছে কাব্যের ছন্দ, ও তার কবিতায় তিনি গল্পকথক। তিনি সবার সাহিত্যিক। ছোটদের জন্য রেখে গেছেন কাকাবাবুকে। যুবতী ও যুবকদের আকাঙ্ক্ষা তার লেখায় প্রকাশ পায়। উনি শুধু 19, 20, 21-এর সূত্রধর নন, উনি আসলে আমাদের যুগের জাইটগাইস্ট, দ্য স্পিরিট অফ দ্য এজ, বাংলার নবযুগের দূত। সুনীলবাবু 2012 সালে চলে গেছেন। আজকের বিভাজনমূলক রাজনীতি দেখার সুযোগ পাননি। দেখলে তার কবিতা কেউ কথা রাখেনি, তে আরেকটা স্তবক জুড়তে হতো। পূর্ব পশ্চিম আমাদের যুগের কথা, দেশভাগের পর শরণার্থীদের সংগ্রাম, বাংলাদেশের যুদ্ধ ও আবির্ভাব, নকশাল আন্দোলনের তোলপাড়। উনি আমাদের পোস্ট মিডনাইট চিলড্রেনদের মুখপাত্র। অথচ 1980 দশকে সুনীলবাবু বলেছিলেন কবিতা আর আসে না। অথচ পূর্ব পশ্চিমে প্রতাপ পিতৃস্থানে শেষবার গিয়ে উপলব্ধি করে, কোট করছি, পূর্ব বাংলার এই নদীময় প্রান্তর, এই মিষ্টি বাতাস, খেজুর রসের স্বাদের মতন ভোর, ঠাকুমার গল্পের আমেজ মাখা সন্ধ্যা, এসব আর দেখা হবে না। এরপর থেকে কলকাতায় ভাড়াটে বাড়ির অন্ধকার ঘুপচি ঘরে চিরনির্বাসন। সুনীলবাবু চলে গিয়েও চলে যাননি, আমাদের মধ্যে আছেন। তার সুনীল মহাসাগরে 200টার উপর বই এর রূপসাগর রেখে গেছেন পাঠকদের জন্য অরূপ রতন খুঁজে পাওয়ার অফুরন্ত অবকাশ। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। এক এক দিন উদাসীন, এমনও তো হয় কোনোদিন পৃথিবী বান্ধবহীন। তুমি যাও রেল ব্রিজে একা, ধূসর সন্ধ্যায় নামে ছায়া, নদীটিও স্থির কায়া, বিজনে নিজের সঙ্গে দেখা। স্টেশনে অতি ক্ষীণ আলো, তাও কে বেসেছে ভালো, এত প্রিয় এখন দুলো। হে মানুষ, বিস্তৃত নিমেষে তুমিও বলেছ হেসে, বেঁচে থাকা স্বপ্ন ভাঙা শোক। মনে পড়ে সেই মিথ্যে নেশা, দাপটে উল্লাসে মেশা, অহংকারী হাতে তরবারি। লোভী দুই চক্ষু চেয়েছিল সোনার রূপোর ধুলো, প্রভুত্বের বেদী কিংবা নারী। আজ সব কিছু ফেলে এলে, সূর্য রক্তে ডুবে গেলে, রেল ব্রিজে একা কার হাসি, হাহাকার মেশা উচ্চারণে। কে বলে আপন মনে, আমি পরিত্রাণ ভালোবাসি। সুনীল গঙ্গোপাধ্যায়, আমাদের সকলের প্রিয় সুনীলদা। যদি বেঁচে থাকতেন, সুনীলদার আজকে বয়স হতো 86 বছর। এই বয়সে তো অনেকেই থাকেন, বেঁচেও থাকেন। আমাদের দুর্ভাগ্য যে আমরা সুনীলদাকে হারিয়েছি। এই 7ই সেপ্টেম্বর সুনীলদার 86তম জন্মদিন। আমি এই সুদূর প্রবাস থেকে অনুরুদ্ধ হয়েছি। আমার ভ্রাতৃপ্রতিম কবি ধনঞ্জয় ঘোষাল বলেছেন সুনীলদার একটু স্মৃতি চারণা করতে, কিন্তু মুশকিল হচ্ছে আমার পক্ষে সুনীলদার সঙ্গে এত বছরের এতদিনের যোগাযোগ ঠিক এরকম ভাবে
এইটুকু সময়ের মধ্যে স্মৃতিচারণ আমার পক্ষে খুব একটা সহজ নয়, তাহলেও জাস্ট এই মনে করে দু একটা কথা বলছি আর কি। সুনীলদাকে সত্যি কথা বলতে কি পারিবারিক পরিচয় হিসেবে এবং পরিচয় সূত্রে আমাকে বলতে গেলে বলতে হয় সুনীল কাকা। তার কারণ সুনীলদা আমাদের ভীষণ রকম ভাবে পারিবারিক বন্ধু ছিলেন, কিন্তু আমার সঙ্গে তার যোগাযোগটা পরবর্তীকালে হয়ে গেল অন্যরকম ভাবেই, এবং সেটা নেহাতি আমার সাহিত্য প্রীতির জন্য, নিজের কিছু লেখালেখি ইত্যাদি এই সমস্ত ব্যাপারে। এবং সুনীলদা প্রথম থেকেই আমার লেখাপত্র সম্বন্ধে একটুখানি ইন্টারেস্ট নিয়েছিলেন, যোগাযোগ করতেন সেই ব্যাপারে। সে ব্যাপারটা দীর্ঘায়িত করতে পারবো না, পরবর্তীকালে সেটা আস্তে আস্তে বেড়েই গেল, আরো বেশি করে যোগাযোগ হলো। এবং একটা সময় সুনীলদা পরে আমাকে বললেন যে তোমার যখন গল্পের 50টি গল্পের যখন একটি বিশেষ সংকলন বেরোবে, তার ভূমিকা কিন্তু আমি লিখবো, আমি তোমাকে বলেই রেখে দিলাম। তারপরে তো বহু জল গড়িয়ে গেছে, ওদিকে দেশে গঙ্গায়, আমাদের এখানে টেমসে। তারপরে একটা অদ্ভুত যোগাযোগ হলো যে সুনীলদা নিজে থেকে একবার ইচ্ছে প্রকাশ করলেন আমার এখানকার এই বিদেশের এই বাড়িতে ইংল্যান্ডে এখানে আসবেন, এবং সুনীলদা আমাদের এখানে এসেছিলেন সুনীলদা প্রায় 5-6 দিন, এবং সেটা একটা ভীষণ সুন্দর সময় কেটেছিল আমাদের সকলের। সে ব্যাপারের বিস্তারিত বিবরণ আজকে আমি বলতে পারবো না এখানে, হয়তো একটা ছবি পাঠাবো, ধনঞ্জয় যেহেতু বলেছেন সেই জন্য, সেই সময়কার ছবি। এবং এটা হচ্ছে 2002 সালের ঘটনা। আর একটা কথাই শুধু বলবো বলে আমি শেষ করব, যে আমি এদেশে আমাদের একটি নাটকে, আমাদের একটি গ্রুপ ছিল, সেটা আমরা নাটক করতাম বিভিন্ন ধরনের। একবার শাহজাহান নাটক করতে গিয়ে আমি সেই শাহজাহান নাটকটিকে সংক্ষিপ্তকার করতে গিয়ে দেখলাম যে ভীষণ অসুবিধা হচ্ছে, সুতরাং পুরো নাটকটা আমি আলাদা করে লিখে ফেললাম, এবং সেটা পরবর্তীকালে দেশ পাবলিকেশন থেকে একটি বই হিসেবে বেরিয়েছে। সুনীলদা সেটা পড়েছিলেন। তার পরবর্তীকালে তখন আমিও বুধ সন্ধ্যার সদস্য হয়েছি। সুনীলদা আমাকে বললেন যে তোমার এই লেখা নাটকটা আমরা করবো, তার কারণ এটা ভীষণ সুলিখিত এবং এটা ঠিক কলকাতার নাটকের উপযুক্ত, সেইভাবে করা যাবে। যাই হোক, রবীন্দ্র সদনে সেই নাটকটা আমরা করেছিলাম। সুনীলদা নিজেও তাতে অংশগ্রহণ করেছিলেন, এবং নবনীতা দিও ছিলেন, বুধ সন্ধ্যার আরো অন্যান্য সদস্যরা ছিল। সেই নাটকটা হয়েছিল 2012 সালের 6ই অক্টোবর। আপনারা সকলে জানেন তার মাত্র 10-11 দিন পরে সুনীলদা প্রয়াত। আমি ভোরের টেলিফোনে সবসময় ভয় পাই। এদেশে ভোরবেলার একটা টেলিফোন পেলাম যে সুনীলদা নেই, সেই নাটক হওয়ার মাত্র 10-11 দিন পরে। সেটা আমাদের পক্ষে খুবই দুঃখের ঘটনা ছিল, কিন্তু আজকে দুঃখের ঘটনাকে মনে করব না। সুনীলদার জন্মদিন, সুনীলদার সঙ্গে আরো বহু স্মৃতির আলোচনা, স্মৃতি রোমন্থন হয়তো ভবিষ্যতে কখনো করা যাবে। আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, এখন সময়ের ব্যাপার আছে। আমি সুনীলদার একটি প্রিয় গানের শুধু 2 লাইন গাইব এই আমার এইটুকু স্মৃতিচারণার সঙ্গে। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে, তুমি সেটি এসে গেলে আখি কোণে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয় খানি, তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। এই জীবন বাঁচতে হবে বাঁচার মতন,
বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। আমি কিছুই ছাড়ব না, এই রোদ ও বৃষ্টি। আমাকে দাও ক্ষুধার অন্ন, শুধু জানয় নিছক অন্ন। আমার চাই সব লাবণ্য, নইলে গোটা দুনিয়া খাবো। আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে? আমায় কেউ নিলাম করবে সুতো কলে, কামারশালায়? আমি কিছুই ছাড়ব না আর, এখন আমার অন্য খেলা। পদ্ম পাতায় ফড়িং যেমন আপন মনে খেলায় মাতে গোটা জীবন, মানুষ সেজে আসা হলো, মানুষ হয়েই ফিরে যাব। বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল দার কথা আমি খুব মনে করি, আর ওকে আমি খুব মিস করি। ওর বাড়িতে আমি প্রথমবার 1990 সালে গিয়েছিলাম। তখন আমাকে সেখানে আমার প্রথম বাঙালি কবি বন্ধু আনন্দ ঘোষ হাজরা নিয়ে এসেছিলেন। পরে আমি আরো অন্য বন্ধু বান্ধবদের সঙ্গে সেখানে গিয়েছিলাম, যেমন প্রফেসর সংযুক্তা দাশগুপ্ত বা কবি ধনঞ্জয় ঘোষাল। ওর বাড়িতে আমি মল্লিকা সেনগুপ্তর সঙ্গে আর ওর স্বামীর সুবোধ সরকারের সঙ্গে প্রথমবার আমার দেখা হয়েছিল। তাতে আমি খুব খুশি হলাম। সুনীল দার বাড়ি প্রত্যেকজনের জন্য খুব খোলা ছিল। উনি আর ওর স্ত্রী সেখানে খুব সুন্দর, প্রিয় আর অতিথি সেবী পরিবেশ করেছিলেন। সেখানে বিখ্যাত কবি এসেছিল, তরুণ কবি এসেছিল, ছাত্রছাত্রী, কলিগ, বন্ধু বান্ধব। আর এইরকম যেমন সুনীল দা নিজে মানুষ হয়ে এত খোলা ছিলেন, একই রকমে ওর লেখাতে বড় সংস্কার মুক্ত ধারণা দেখানো হয়। তা আমার সব সময় খুব ভালো লেগেছে যে সেখানে ছোট গল্প বা কবিতাতে কোনো কুসংস্কার নেই। আমার ওর কবিতার মধ্যে আমার খুব ভালো লেগেছে সবসময় ওর কবিতা নারীর নামে। সেখানে পাঠটা বলছে, নারী তুমি কোথায়? আমরা মানে পুরুষ নিশ্চয়ই শুধু জানি মা বা সাথী, বোন, দিদি, মেয়েকে, তবু আসল নারী কোথায়? আমরা জানি নারীদের যারা পরিশ্রম করছেন বা শিল্পীও হতে পারে, তবু আসল নারী কোথায়? আর কবিতার শেষে লেখা হচ্ছে, নারী তুমি জংলোর আলোর মতো জ্বলে শুধু হারিয়ে যাচ্ছ। এটা আমার খুব সুন্দর লেগেছে। আমাদের চেক ভাষায় সুনীল দার ছোট গল্প অনুবাদ করা হয়েছে, ডাক্তার হানা প্রাইনহালত্রোভা করেছিলেন। আমি কতগুলি কবিতা অনুবাদ করেছি, আর আশা করি যে ভবিষ্যতেও আরো কয়েকটি অনুবাদ করতে সামলাতে পারবো। এই ভাবে আমি সুনীল দাকে আমার শ্রদ্ধা প্রকাশ করতে চাই। আলাদা মানুষ,
এসো আলাদা মানুষ হয়ে যাই, এসো সকলকে ডেকে বলি আমাদের চিনতে পারো কি? বহু ব্যবহৃত এই পৃথিবীতে আমরা এসেছি এক বিষম অচেনা, আবার নতুন করে লেখা হবে সব সব দৃশ্যপট বদলে নতুন উৎসব শুরু হবে। এসো অন্য মানুষ হয়ে যাই। এই নদী, এই মাটি বড় প্রিয় ছিল, এই মেঘ, এই রৌদ্র, এই বাতাসের উপভোগ। আমরা অনেক দূরে সরে গেছি, কে কোথায় আছি? আমরা সুখের কাছে ঋণী, আমরা দুঃখের কাছে ঋণী। এসো সব ঋণ বাতাসে উড়িয়ে দিয়ে যাই। এসো আলাদা মানুষ হয়ে যাই। আমি হাবিব বাবুল, ফ্র্যাঙ্কফুর্ট জার্মানি থেকে বলছি। আমি শুদ্ধশহর.com এর প্রধান সম্পাদক। সুনীলদার জন্মদিনে আমি তাকে আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি সুনীলদার সম্পর্কে দু একটি কথা বলবো। তার একটি হচ্ছে, আমার শৈশবকাল থেকেই খুব আগ্রহ ছিল কলকাতার বাংলা সাহিত্য পত্রিকা এবং কলকাতার লেখকদের বইপত্রের প্রতি। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই আমাদের বাসায় কলকাতার দেশ পত্রিকা, উল্টোরথ সহ অনেক পত্রিকা রাখা হতো। আমি তখন স্কুল বালক। আমার পড়ার বই ছাড়াও এইসব পত্রিকা বইয়ের সঙ্গে সেই সময় থেকেই পরিচয়। 72 সালে যখন স্কুলগণ্ডি ছেড়ে কলেজে যাই, তখন থেকেই ঢাকা আর কলকাতার লেখকদের বই নিয়মিত পড়া শুরু করি। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসের সঙ্গে আমার পরিচয় সেই সময় থেকেই। উপন্যাস ছাড়াও দেশ পত্রিকা তার ধারাবাহিক অনেক লেখা আমি পড়েছি এবং তার লেখাগুলি পড়ে তার ভক্ত হয়ে গেছিলাম সেই সময় থেকেই। তারপর বহুদিন পর আমার হাতে আসলো তার সেই সময় উপন্যাসটি। সেটি পড়ে তার একটা প্রতিচ্ছবি আমার মনের মধ্যে অঙ্কিত হয়ে রইল। এবং 1988 সালে ফ্র্যাঙ্কফুর্টে বইমেলাতে সুনীলদা এলেন, আমার সাথে সুনীলদার দেখা হলো, সেই সময় পরিচয় হলো। তারপর থেকেই সম্পর্ক, তার মৃত্যু পর্যন্ত সম্পর্ক ছিল আমার সাথে। এবং উনি তার অনেক লেখাতে, অনেক বইতে বিভিন্নভাবে আমার কথা উল্লেখ করেছেন। এটা ভাবলে আমার কাছে মনে হয় যে একটা স্বপ্নের মতো আমার কাছে বিষয়টা মনে হচ্ছে। আজকে তার জন্মদিনে তাকে আমি স্মরণ করি। জার্মানি, ফ্রান্স, ইউকে, আমেরিকায় তার অসংখ্য ভক্ত ছড়িয়ে আছে। আমার সাথে তাদের যোগাযোগ হয় নিয়মিত, তার লেখা নিয়ে আলাপ আলোচনা হয়। সুনীলদার উপস্থিতিতে 2011 সালে আমরা বার্লিনে গঠন করেছিলাম সুনীল সাহিত্য পরিষদ। সেখানে কলকাতা থেকে এসেছিলেন বলাকা সম্পাদক এবং সাহিত্যিক ধনঞ্জয় দা। তার উপস্থিতিতেই আমরা সেখানে একটা সম্বর্ধনা সভা করেছিলাম, সেটাই শেষ সভা। এবং সেখানে তিনি বলেছিলেন যে সুনীল সাহিত্য পরিষদ তোমরা করলে, আমি তো এখনো বেঁচে আছি। এই কথাটা আমার মনের মধ্যে বিশেষভাবে দাগ কাটে সব সময়, যে তিনি বেঁচে থাকতেই আমরা তার নামে একটা সাহিত্য সংগঠন করেছি। তারপর সেই বার্লিনের সভা শেষে উনি ফ্র্যাঙ্কফুর্ট এলেন, আমাদের বাসায় রইলেন। রাত্রিবেলা দুদিন থাকলেন। তারপরে যেদিন চলে যান, উনি আমাকে বলে গেলেন, আমি বেঁচে থাকতে একবার শান্তিনিকেতনে আসো, কলকাতায় আসো, শান্তিনিকেতনে নিয়ে যাব। কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি, আমার যাওয়া হয়নি। এটা আমার আজীবন একটা আফসোস রয়ে গেল, অনুশোচনা রয়ে গেল। যাই হোক, আজকে সুনীলদার জন্মদিনে আমি তার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, আবার প্রণাম জানাচ্ছি। এবং আমি মনে করি
কবি সাহিত্যিকদের কোনো মৃত্যু নেই, তারা বেঁচে থাকেন তাদের লেখার মধ্যে, তাদের রচনার মধ্যে। আমরা সুনীলদাকে বারবার ফিরে পাই তার লেখার মধ্যে, তার উপন্যাসে, তার কবিতায়, তার প্রবন্ধে। বাংলা সাহিত্যে তিনি একমাত্র ব্যক্তি যিনি সমসাময়িক কালে বাংলা সাহিত্যে তিনি একমাত্র ব্যক্তি যিনি গল্প, কবিতা, উপন্যাস একাধারে লিখতেন, প্রবন্ধ লিখতেন, অনেক কিছু করেছেন, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। তার প্রতি বাংলা সাহিত্যের ইতিহাস সবসময় কৃতজ্ঞ থাকবে, এ বলে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। মনে পড়ে যায়, ভালোবাসার জন্য কাঙালপোনা আমার গেল না এ জীবনে, আমার গেল না কাঙালপোনা এ জীবনে ভালোবাসার জন্য। যেসব নদী শুকিয়ে গেছে, মরে ভূত হয়ে হারিয়ে গেছে, যেসব আগাছা ভরা দুঃখী মাঠ উধাও হয়ে গেছে জনারণ্যে, ছেলেবেলায় শিউলি ফুল, কার্নিশে আটকানো ছেঁড়া ঘুড়ির ফরফর শব্দ, কিছুই হারাতে দিতে ইচ্ছে করে না। যেন সবাই ফিরে আসবে অন্ধকার সুরঙ্গের ওপাশে, আলো যেমন ফিরে আসে স্মৃতির মধ্যে, যেমন নবযৌবনা নারীদের উপহাস ঝনঝন করে বাজে ঝর্ণায়, কোনো দিন হারায় না। অবিরল পাহাড় ফুঁড়ে বেরিয়ে আসে কত রকম রং মেলানো দেশে। পুরনো বাড়ির অন্ধকার ঘরে শূন্যতার মধ্যেও এক বিশাল হাঁ করা শূন্যতা চেয়ে থাকে। আকাশ মিলিয়ে যায়, জোয়ারে ভেসে যায় বন্ধুত্ব, আয়ু। এরই মধ্যে এক দমকা হাওয়া এসে সান্ধ্য ভাষায় প্রশ্ন করে, মনে আছে? তখনই ছটফটিয়ে ওঠে বুক, সমস্ত বিচ্ছেদের দুঃখ মনে পড়ে যায়, মনে পড়ে যায় সমস্ত বিচ্ছেদের দুঃখ মনে পড়ে যায়। আধুনিক বাংলা সাহিত্য জগতে সুনীল গঙ্গোপাধ্যায় এক অনন্য দুর্লভ প্রতিভা, এ কথা তো আমরা সবাই জানি। কবিতা ও গদ্যর ক্ষেত্রে তার সমান দক্ষতা এবং জনপ্রিয়তার কথাও বাকি না জানেন। তবে সুনীলদা নিজেকে কবি বলেই ভাবতে বেশি চাইতেন, কারণ তারই মুখে বারে বারে উচ্চারিত হয়েছে শুধু কবিতার জন্য এ জন্ম, কিংবা সেই বা কবিতার জন্য আমি অমরত্ব ত্যাগ করেছি। এ তো তারই লেখায় কবিতার মধ্যে আমরা পেয়েছি। এও তো এক ধরনের স্বীকারোক্তি বলেই আমার মনে হয়েছে। আজকে কবির জন্মদিন উপলক্ষে আমার সামান্য দু চার কথা এই কবিতাকে ঘিরে। আমাকে এই অনুষ্ঠানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি বলাকা পত্রিকার সম্পাদক শ্রী ধনঞ্জয় ঘোষাল মশাইয়ের কাছে বিশেষ কৃতজ্ঞ। প্রথমেই বলে রাখি, সাহিত্য কিন্তু আমার বিষয় নয়। আমি প্রধানত বিজ্ঞান নিয়েই পড়াশোনা করেছি, অঙ্কই আমার স্পেশালাইজেশন। তবে আরো অনেক অনুবাদক অনুবাদিকার মতন আমিও সুনীল গঙ্গোপাধ্যায়ের এক অনুরাগী পাঠিকাই ছিলাম। পরে অনুবাদ জগতে আমার প্রবেশ। ঠিক কবে প্রথম ওনার কবিতা অনুবাদ করি সে কথা আজ আর মনে নেই, হয়তো 90 সালের কাছাকাছি কোনো সময়। মনে আছে কয়েকটি অনুবাদ তৈরি করে সাকিবিদের শান্তিনিকেতনের বাড়িতে কোনো এক সন্ধ্যায় বারান্দায় বসে পড়ে শোনায় সুনীলদাকে আমার অনুবাদগুলি। উনি ওনার স্বভাব মতন, বাহ বেশ তো, এবার একটা বই লিখেই ফেলো না, এই বলে আমাকে আরো অনুপ্রেরণা দেন। তারপর ধীরে ধীরে আমার অনুবাদের সংখ্যাও বাড়তে থাকে। অফিস টাইমে বেলার ব্রেকে বসে বসে সেই সব কবিতার খসড়া করার কথা আজকেও আমাকে হাসবে। আর তাছাড়া সুনীলদার সঙ্গে কখনো তারপর থেকে শুরু হয় সুনীলদার সঙ্গে কখনো যৌথভাবে কিংবা একাই অনেক অনুষ্ঠান করার সুযোগ সেও আসে। অনেক পাবলিক রিডিংস এর মধ্যে দিয়ে, যেমন ব্রিটিশ কাউন্সিল কিংবা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার কিংবা হ্যাবিটেট সেন্টারে দিল্লিতে অনেক প্রোগ্রাম করবার আমরা সুযোগ পেয়েছিলাম। অবাঙালি বন্ধুদের কাছে সুনীল গঙ্গোপাধ্যায়কে পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টাটা একটা বিশেষ চ্যালেঞ্জ তো ছিলই, তবে তার মধ্যে একটা আনন্দও ছিল। তারপর বেরোয় আমার প্রথম অনুবাদের বই মার্মার ইন দ্য উডস, এবং তারও পরে রানু ও ভানু এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্পের কালেকশন, ইংরেজিতে যার নাম স্টোরি। এই সমস্ত অনুবাদ আমাকে অনেক বছর ব্যস্ত রাখে।
তবে এখন ভাবি সুনীলদার লেখায় কি আমাকে এত আকর্ষণ করতো। আমরা যারা রবীন্দ্রনাথ পড়ে বড় হয়েছি তাদের কাছে হঠাৎই সুন্দরের মন খারাপ মাধুর্যের জ্বর কিংবা সাদা পৃষ্ঠা তোমার সঙ্গে এইসব বইয়ের নামকরণের আধুনিকতা এক চমক এনে দেয়। শুধু তাই নয়, কবিতার জগৎটাও যেন জীবনের একেবারে কাছাকাছি চলে আসে। কি লেখি সে কবিতা, না কবিতা রচনা করে তাকে, বা ভ্রু পল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে, বা মন ভালো নেই, মন ভালো নেই, কেউ তা বোঝে না, সকলই গোপন, মুখে ছায়া নেই। এইসব কবিতা তো পাঠক পাঠিকাদের মুখে ঘুরে ঘুরে আসছে বহু বহু বছর। ওনার নীরা কবিতা তো খুবই জনপ্রিয়, আর নিখিলের সিরিজের কবিতাও। অনেকেই তো তাকে বারে বারে জিজ্ঞেস করেছেন, নীরা কি আপনার শুধুমাত্র স্মৃতিমেদুর কোনো এক কাল্পনিক নাম, নাকি রক্ত মাংসের জীবন্ত প্রতিমা? এই নীরাকে ঘিরে রহস্যটুকু ছাড়া আমি কিন্তু ওনার অন্যান্য কবিতার মধ্যে কোনো দুর্বোধ্য অ্যাম্বিগুইটি বা রহস্য পাই না। বরং ওনার বৈশিষ্ট্য তো ছিলই এক ধরনের সহজ সচ্ছল ভাষার মধ্যে দিয়ে পাঠক পাঠিকার খুব কাছাকাছি চলে যাওয়া। তবে একটা জিনিস লক্ষণীয়, প্রিসিশনের প্রতি ওনার একটা ঝোঁক ছিল। সময় বা টাইমের একটা কোয়ান্টিফিকেশনের প্রতি তার এই ঝোঁক আমি নিজে অঙ্কের ছাত্রী বলেই হয়তো নজর করেছিলাম। যেমন 1.5 বছর পরে অমন চোখ তুলে তাকালে নীরা, কিংবা 3টি কথা বলতে এসে তোমার ঠোঁটে চোখের মধ্যে দেখতে পেলাম মনোহরণ, কিংবা আবার সেই কবিতা 33 বছর কাটলো কেউ কথা রাখেনি, বা বাস স্টপে 3 মিনিট কিন্তু স্বপ্নে বহুক্ষণ। আর সেই আরো একটা প্রায় ভুলে যাওয়া কবিতা 3 লক্ষ প্রতিধ্বনি যেন বলে উঠলো সাবধান। কবিতার বারে বারে এই ধরনের কোয়ান্টিফিকেশন বা প্রিসিশনটা হয় ওনার বিজ্ঞান বা অঙ্কের প্রতি একটা চিরকালীন ইন্টারেস্ট থেকে জন্ম নিয়েছিল। আবার নীল রঙের প্রতি ওনার একটা যে পক্ষপাতিত্ব, সেটাও আমি লক্ষ্য করেছিলাম। দিনের মানুষ সবাই হলুদ, রাতের মানুষ নীল। তাছাড়া নীল শার্ট, নীল দুঃখ, নীল গেলাস, এমনকি বুকের জমানো নীল কাকে দিয়ে যাবেন তাই নিয়েও তো কবি প্রায় ভাবনা প্রকাশ করেছেন। একটা কথা বোধহয় আমার এখানে স্বীকার করে নেওয়া ভালো, আপাত দৃষ্টিতে সুনীলদার কবিতার এই সহজ সচ্ছল ভাব বা ভাষা, এই দুটোই কিন্তু অনুবাদের ক্ষেত্রে আমাকে অনেকবার বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। মনে আছে ওনার কবিতা প্রবাসের শেষ এই কবিতার লাইনটি, আয় খুকি স্বর্গের বাগানে আজ ছোটাছুটি করি, এর ভাষান্তর করা আমার পক্ষে খুবই অসুবিধা সৃষ্টি করে। হঠাৎই কবির যৌবনের নারী কখন যে কৈশোরের বা বাল্যসুখীতে ট্রান্সফর্ম হয়ে যায় তা কি কবি নিজেও জানতেন? আর এই যে তুমি থেকে খুকি বা তুই, এই ট্রানজিশনটা ইংরেজিতে কিভাবেই বা ট্রান্সলেট করব, এই চিন্তাও আমাকে বহুদিন ভাবনায় ফেলে দিয়েছিল। আবারও সেই রকমই আরেকটি কবিতার ভূমিকা, নীরার জন্য কবিতার ভূমিকা, সেই কবিতাটাতেও চমকে দেওয়ার মতন সেই লাইন, আমার কবিতার প্রতিটি লাইন শব্দ, ড্যাশ, রেফ, রয়ের ফুটকি সমেত ছুটে যাচ্ছে তোমার দিকে নীরা। এরই বা কি যোগ্য অনুবাদ করা যাবে ইংরেজিতে? আমি তো প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে কবির কবিতার ভাব ও কবির বিশেষ শব্দ চয়নের প্রতি ফেথফুল থাকবো। তাই প্রতিটি অনুবাদের শেষে সুনীলদাকে ফোন করে বা সাক্ষাতে জিজ্ঞেস করে নিতাম ওনার মতামত। একটা ভয় তো সবসময় ছিল, আমার ওদের মধ্যে দিয়ে অবাঙালি পাঠকরা সুনীল গঙ্গোপাধ্যায়কে ঠিক চিনে নিতে পারবেন তো? সুনীলদার কবিতায় দুর্বোধ্য কিছু পাইনি, বরং খুব সাধারণভাবে আমাদের জীবনের মধ্যেই ছড়িয়ে থাকা বিষয় নিয়েই তো তার কবিতা। ওসব নিজের কথায় বলতে গেলে, ওনার নিজের কথাতেই বলতে গেলে, এই যে বহমান জীবনের যে কোনো টুকরোই হয়ে উঠতে পারে কবিতা, এটা একটি বিশেষ লাইন আমার মনে দাগ কাটে। তারপরে উনি লিখছেন, দোতলার জানলা দিয়ে দেখা পানকৌড়িটা কি করে তার কবিতা হঠাৎ মাছরাঙা হয়ে গেল, সেই প্রশ্ন ওনাকে অনেক ভাবায়। তবে কি নিছক বাস্তব নিয়ে কবিতা হয় না? শিল্পের নিজস্ব নিয়মের কি দৃশ্য বলতে চায়? এইসব কথা উনি অনেকবার অনেকদিন ধরে আমাদের বাড়িতে বসে কিংবা ওনার নিজের বাড়িতে বসে, এমনকি এয়ারপোর্টে যাওয়ার গাড়িতে বসেও উনি আমাকে অনেকবার এই কথা নিয়ে বুঝিয়েছেন, বলেছেন। ওনার কবিতার মধ্যে দিয়ে তিনি সাহিত্যের আমার সাহিত্যের প্রতি অনুপ্রেরণা, আমাকে অনুরাগী করে তোলেন।
কবিতার ভাব, ছন্দ, আকর আর ভাষার প্রতি একটা শ্রদ্ধা ও শব্দচয়ন, এই সবই উনি আমাকে শিখিয়েছিলেন, কোনো টিচারের উপদেশের মতন নয়। স্বভাবসিদ্ধ কবি হিসেবে ওনার সেই আলোচনা ছিল আমাদের পরিচিতির এক বিশেষ আকর। কবিতা এই ওনার অনেক জনপ্রিয়তা ছাড়াও কবিতা লেখার জীবন নিয়ে কিংবা কবিদের জীবন নিয়ে ওনার এক ধরনের স্বীকারোক্তিও আমার খুব মন কেড়ে নেয়। সেই সব রচনা কত ছড়ানো আছে ওনার নানান বইয়ে। আরো ভালো লাগে পড়তে এখন সেই ওনার বিখ্যাত লাইন, ফুলে ভর্তি জীবনের কথা, যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নির্বোধ কবি, যাকে দেবতারাও ভয় পায়। এইরকম সাহসী সহজ স্বীকারোক্তি সুনীলদার কবিতার মধ্যে দিয়ে বারবার আমরা একটা পরিচয় পাই। ওনার জীবনের সব ব্যাপারে একটা অনেস্ট, কোয়াইট, কনফিডেন্ট। একবারই শুধু নড়ে যেতে দেখেছিলাম ওনার কম্পিউটারে বসে প্রথম এবং শেষবারের মতন কবিতা লেখার প্রচেষ্টায়। ওনার মাটি কবিতায় যুক্তাক্ষরের সংখ্যা, তাই জন্য উনি বলেছিলেন এত অভাব, কারণ উনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারেননি কম্পিউটার। আরো একটা মজার কথা মনে আসছে, অঙ্কের প্রতি ওনার একটা ইনক্লিনেশন থাকা সত্ত্বেও একটা অঙ্ক কিন্তু একেবারেই মেলেনি সুনীলদার। সেটা হলো নীললোহিতের বয়স তো চিরকালই 27-এ আটকে গিয়েছিল, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের 28 পেরিয়ে গেছেন কি করে? সেই যে ওনার লাইন, 28 বছর শিল্প ভেবে হাতে রইল খড়ি, সবুজ খড়ি, এও তো শুনেছি ওনারই কবিতা। সুনীল দাস রবীন্দ্রনাথকে যেমন বারবার পুনরাবিষ্কার করে, আমরাও ওনার লেখার মধ্যে দিয়ে তাকে পুনরাবিষ্কার করতে থাকবো, এই আমার আশা রইল। তবে মীরার মনোযোগ তার থেকে সরিয়ে নেওয়ার জন্য রবীন্দ্রনাথকে তার জীবনে কোনো এক সময় প্রতিদ্বন্দ্বীও মনে হয়েছিল। সেই কথা তিনি অভিমান ভরে লিখেও গেছেন তার সেই তিনি ও আমি এই কবিতায়। এই কবিতার অনুবাদে পড়েই কিন্তু আমি আজ শেষ করছি এই সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিনের শ্রদ্ধা বিনম্র উপহার। তিনি ও আমি, he and I. Why are you sitting by the window, clasping Rabindranath to your heart? Am I just a nobody? I'm a mere school teacher's son standing idly by the road, a shredded torn shirt pulled over a faded dhoti, rubber sandals on my feet. I never had a jyoti, Dada, never heard a piano in my life. My father never took me to the Shinda Hills. We never even had a scoop of ghee with our rice, let alone paesh on silver spoons on my back. পদ্মায় পুনর্বার এইমাত্র এসে ভিড়ল ফেরি জাহাজ। কি সৌভাগ্য আমার, রেলিংয়ে ভর দিয়ে দাঁড়াবার জায়গা পেলুম। নদীর ওপার নেই, মধ্যিখানে চড়া রোদ্দুর রঙের এক ঝাঁক পাখির লুটোপুটি। আকাশের নীল রেখা ভেদ করে উড়ে গেল বিমান, জল আলোড়িত হলো, ছাড়লো ফেরি। যে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে সে একটি বালকের 25 বছর পরের চেহারা। সে শৈশব ও মধ্য যৌবনের দু রকম চোখ নিয়ে দেখছে নদী, যেন সবকিছুই চেনা, অথচ মানুষটিকে কেউ চেনে না। বিস্ময়বোধের পাশে এসে দাঁড়ালো বুদ্ধি, বেদনাকে সান্ত্বনা দেয় যুক্তি। দীর্ঘশ্বাসকে উড়িয়ে নিয়ে যায় হু হু হাওয়া। নদীর জলে হালকা মেঘের ছায়া পড়ে। হে নদী কীর্তিনাশা, তোমার শান্ত গভীরতায় উন্মোচিত হয় ছদ্মবেশ। গোয়ালন্দ ভেঙে তুমি ছুঁয়েছ ফরিদপুর। মানুষ আসে যায়, নদী পার হয়, বাতাস উড়িয়ে ভেসে যায় নৌকোর সারি। সময় এদের সবাইকে চিহ্ন দিয়ে গেছো। শৈশব ও মধ্য যৌবন সম্মিলিত করে আমি বিপুল জলের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ
নাকে এলো মুরগি রান্নার গন্ধ। তৎক্ষণাৎ সেই দিকে 1999 সালে যখন দুর্গাপুর থেকে পাকাপাকি কলকাতায় চলে আসি, ধ্রুবদার বাড়িতে বুধসন্ধ্যায় গিয়েছিলাম। সেখানেই সুনীলদার সঙ্গে দেখা। দু একবার বুধসন্ধ্যায় অতিথি হিসেবে যাওয়ার পর সুনীলদাকে ধরলাম, সুনীলদা আমাকে মেম্বার করে নিতে হবে। অনেকে ভ্রুকুটি শব্দ, সুনীলদা বললেন হ্যাঁ দেবযানী আমাদের মেম্বার হয়ে গেলাম। তারপরে বহু দীর্ঘ পথ চলা, ইভেনচুয়ালি বুধসন্ধ্যা জয়েন্ট সেক্রেটারি হওয়া। বুধসন্ধ্যাকে ভীষণ ভালোবাসতেন সুনীলদা। কলকাতায় থাকলে কখনো মিস করতেন না বুধসন্ধ্যা। এরকমও দেখেছি অনুষ্ঠান সেরে 10টার সময়, রাত্রি 10টার সময় বুধসন্ধ্যা এসেছেন। প্রচন্ড আড্ডা বুধসন্ধ্যায়। কিছুক্ষণ পরে সুনীলদা বলতেন গান কোথায়, গান হচ্ছে না কেন, বলে নিজে উদাত্ত কণ্ঠে শুরু করলেন গান। ছায়া ঘনায়েছে বনে বনে। রবীন্দ্রনাথে একেবারে নিমগ্ন ছিলেন। আমাদের কলেজ জীবনে সুনীলদা ছিলেন আত্মপ্রকাশের সুনীল গাঙ্গুলি, নীল লোহিতের চোখের সামনে সুনীল গাঙ্গুলি। সেই সুনীল গাঙ্গুলিকে এত কাছে থেকে পেয়ে দেখলাম লোকটা আসলে একজন দার্শনিক। তার জীবন দর্শনের কিছু পরিচয় পেয়েছি একেবারে ব্যক্তিগত। এই বুধসন্ধ্যার আড্ডাতেই কেউ যদি কোনো জোকস বলতো, মাঝখানে যদি কেউ থামিয়ে দেয়, আরে আরে এটা আমি জানি, কোনো গল্প বলে আরে এটা শুনেছি, ভয়ঙ্কর রেগে যেতেন সুনীলদা। একদিন বলেছিলেন শোনো, কেউ কোনো জোকস কখনো শোনেনি আর কোনো গল্প কেউ জানে না। এটা আমার মনে এখনো গেঁথে আছে। সত্যি তো, কোনো জোকস আমরা কখনো শুনিনি এবং কোনো গল্প যে অন্য লোকে যে গল্প বলছে আমরা কখনো শুনিনি। এরকম নানান অভিজ্ঞতা, নানান ঘটনা মনে ভিড় করে আসছে। জীবন সম্বন্ধে বলতেন শোনো, কতদিন বাঁচবো সেটা একেবারে ইম্পর্টেন্ট নয়, কোয়ালিটি অফ লাইফ ইজ ইম্পর্টেন্ট। যে বছর সুনীলদা মারা যান সে বছর আমরা বুধসন্ধ্যা থেকে নাটক করেছিলাম দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান। সেটাকে নতুনভাবে সাজিয়েছিলেন ডক্টর নবকুমার বসু, আমাদের প্রিয় নবদা। আমাদের নাটক হয়েছিল রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদন পুরো ভর্তি ছিল। সেই নাটকে সুনীলদা এবং নবনীতা দেবসেন একটা ক্যামিও করেছিলেন। চাষি এবং চাষির বউ, নিজের থেকে বানিয়ে বানিয়ে ডায়লগ। 5 মিনিটের সিন ছিল, সেটা 15 মিনিটে গিয়ে দাঁড়ালো। আমাদের শাহজাহান নাটকে স্বাতীদি বললেন আমি কিন্তু ভাই নাচবো। ঠিক আছে, স্বাতীদি বলেছেন। স্বাতীদি মোরাদের সভা নর্তকী। রবীন্দ্র সদন হাততালিতে ফেটে গেল স্বাতীদির সেই নাচের পরে। এর কয়েকদিন পরে পুজো, ম্যাডক স্কোয়ারে ঠাকুর দেখছি। হঠাৎ খবর পেলাম সুনীলদা নাকি বাথরুমে পড়ে গেছেন এবং নাকি আর নেই। বিশ্বাস হলো না কথাটা। সুনীলদার বাড়ি গিয়ে দেখলাম স্বাতীদি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন এবং নানান নাম করা লোক সুনীলদার বাড়ি ভিড় করে আছে। ঠিক তার পরদিন আমার আমেরিকা যাওয়ার টিকিট ছিল। অনেক উঁচু দিয়ে যখন প্লেনটা যাচ্ছে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। 1 মাস পরে এই কলকাতায় আবার ফিরে আসবো। কলকাতা সব ঠিকঠাক থাকবে, শুধু আমাদের রোববারে পারিজাতের আড্ডা বন্ধ হয়ে যাবে। সেই বুধসন্ধ্যা আর আগের মতো থাকবে না। সুনীলদা আর থাকবেন না এই কলকাতায়। তবু আত্মজীবনীর পৃষ্ঠা। এক এক রকম অন্যায় আছে যা আয়নার উল্টো পিঠের মতন, খুব কাছে, কিন্তু কেউ উঁকি মেরে দেখে না। এক এক রকম মাকড়সার জাল আছে যা উৎসব বাড়ির সন্ধেবেলায় হিসি ভেজা পোশাকের মতন, প্রকাশ্যে খুলে ফেলা যায় না। এক এক রকম কুমিরের কান্না আছে যা শুধু খবরের কাগজের পৃষ্ঠা ভাসিয়ে দেয়। এক এক রকম ভালোবাসা আছে যা নদীর কিনারে
ভাসমান সবের মতন, কেউ চেনে না, চিনতেও চায় না। এক এক রকম বন্ধুত্ব শুধু দরজার পর দরজা বন্ধ করে দেয়। এক এক রকম প্রকৃতি আছে যা শুধু দুঃস্বপ্নেই সুন্দর। এক এক রকম ধ্বংস আছে যা রাত্রির বিছানায় প্রমত্ত সুখের মতন, অথচ চায় গাঢ় প্রতিশোধ। এক এক রকম জীবন আছে যা অলিক কেল্লার বিশ্বস্ত প্রহরীর মতন, তবু আত্মজীবনীর পৃষ্ঠা ভরে যায়। তবু আত্মজীবনীর পৃষ্ঠা ভরে যায়। সুনীল গঙ্গোপাধ্যায়, আমার সুনীলদা। সুনীলদার কথা ভাবলে সত্যি বিস্তৃত এক সুনীল আকাশকে দেখি। সুনীলদা এত বড় মনের এক মানুষ ছিলেন, তাকে কোনো ছোট পরিসরে ভাবা যায় না। সুনীলদার সঙ্গে আমার প্রথম পরিচয় জীবনের এমন এক সময় যখন সাহিত্যের অঙ্গন জুড়ে তিনি জ্বলজ্বল করছেন। আমাদের যৌবনের উত্তাল দিন, বাংলাদেশ শব্দটি এক নতুন মহিমায় উদ্ভাসিত হয়েছে। স্বাধীন হয়েছে বাংলাদেশ। আমরা পেয়েছি একটি পতাকা, একটি দেশ, পেয়েছি নিজের ভাষা ও সংস্কৃতির মর্যাদা। সেই সময়ের কথা ভাবলে শিহরণ অনুভব করি। আমি নিজেও সংশ্লিষ্ট হয়েছিলাম মুক্তিযুদ্ধের সাথে। মুক্তিযুদ্ধ আমার জীবনের স্রোতকে প্রভাবিত করেছিল, আমাদের সবার সংগ্রামী শক্তিকে প্রভাবিত করেছিল। স্বাধীনতার পরপরই কলকাতা থেকে আমন্ত্রিত হয়ে এসেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, নীরেন চক্রবর্তী প্রমুখ ২১-এর অনুষ্ঠানের জন্য। আমার সঙ্গে তাদের প্রথম পরিচয় মতিঝিলের পূর্বাণী হোটেলের লবির আলো ছায়ায় মাঝরাতে। তখন আমি বিবাহিত, শহীদ কাদরিও আমি একসঙ্গে বসবাসের জন্য বিয়ে করেছি। আমাদের বাড়ি সিদ্ধেশ্বরী এলাকায়। রাত বাড়ছে, শহীদ তখনও ফিরছে না, তাই চিন্তিত হয়ে আমি একটি ছেলেকে সাথে নিয়ে চলে যাই পূর্বাণীতে। আমি রিসেপশনে কথা বলছিলাম, ওরাও তখন পৌঁছেছে, কেবল রিসেপশনের দিকেই আসছিল। আমাকে দেখেই শক্তিদা বলে উঠলেন, শহীদের বউ। শহীদ এইমাত্র বাড়ি গেল, ওরা কোনো এক অনুষ্ঠান থেকে সবাই ফিরেছে। শক্তিদা বললেন, আমাদের মাছ রান্না করে খাওয়াতে হবে কিন্তু। একদিন আমাদের বাড়িতে তাদের মাছ ভাত খাওয়ালাম। রান্না করা সব খাবারই অবশ্য আমার মায়ের বাড়ি থেকে এসেছিল। আরেকদিন শহীদ কাদরির সঙ্গে পুরানা পল্টনে আমার বাবা মায়ের বাড়িতে ওদের নিয়ে গিয়েছিলাম। বসবার ঘরে বসে ওরা যখন চা খাচ্ছিলেন, তখন পর্দার আড়াল থেকে সুনীলদাকে দেখেছিলেন আমার মা আর মামি। সুনীলদার গল্প উপন্যাস পড়তে পড়তে সংসারের অনেক কাজই ভুলে যেতেন ওরা। মনে পড়ে আমার মা বিছানায় উপুর হয়ে মুখের সামনে সুনীলদার উপন্যাস রেখে পড়তেন। সন্ধ্যা নেমে আলো কমে যেত, তার তো খেয়ালই থাকতো না। এমনই আচ্ছন্ন করে রাখতে জানেন সুনীলদা তার পাঠককে। জার্মানি চলে আসার পরও কলকাতায় গেলে সুনীলদা সাথী বৌদির সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ক্লাবে যেতাম, আড্ডা দিতাম। দু একবার সুনীলদার বাড়িতেও থেকেছি। প্রতি বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে যখন আমন্ত্রিত হয়ে যাই, তখন দেখা হয়ে যেত সুনীলদার সঙ্গে। 2011 সালে সুনীলদাকে নিয়ে বার্লিনে একটি বড় অনুষ্ঠান করেছিলাম। বেঙ্গল সেন্টার নামে আমার একটি সংগঠন আছে বার্লিনে, মূলত এর মাধ্যমেই অনুষ্ঠানটি করি। 2011 সালের 6ই আগস্ট। সুনীলদাকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে এসেছিলেন ধনঞ্জয়। সুনীলদার সাহিত্য নিয়ে আলোচনা করেছিলেন, বলেছিলেন। অতিথিদের ভেতর বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান ছিলেন। ভারতীয় দূতাবাসের টাগোর সেন্টারের পরিচালক শিবপ্রকাশ, লেখক ও সাহিত্যিক, তিনিও এসেছিলেন এবং তিনি সুনীলদার উপরে বলেছিলেন। আমন্ত্রণ জানিয়েছিলাম জার্মান এক প্রফেসরকে, সুনীলদার উপর তিনি বক্তব্য রেখেছিলেন। এসেছিলেন ঢাকা থেকে মাহবুব, রিপন আহসান সুনীলদার ছবি ও কবিতার লাইন দিয়ে উপহারের জন্য তৈরি করে দিয়েছিলেন বেশ কিছু টি শার্ট।
অনুষ্ঠানের পর উপস্থিত দর্শক শ্রোতাদের মনের মানুষ ছবিটি দেখানো হয়েছিল। আমি তখন ঢাকায় একবার চ্যানেল আইয়ের সাগরদাকে বলেছিলাম যে আমার বাড়ির কাছে একটা সিনেম্যাক্স হল আছে, সিনেমা হল, ওতে অনেক ছোট ছোট হল ঘর আছে, উনি স্পন্সর করলে ওখানে ছবিটি দেখতাম। তবে সেদিনের এই হল ঘরে সিনেমার অনুষ্ঠান দেখতে বেশ ভিড় জমেছিল। মনের মানুষ ছবিটি সবার মনে দাগ কেটেছিল। ফ্রাঙ্কফুর্টের বাবুল আর সুনীল সাহিত্য পরিষদ গড়তে চেয়েছিলাম আমরা দুজনে মিলে, বাবুল আর আমি। সেই প্রচেষ্টা থেকেই অনেকটা এই ভাবনাটা এসেছিল। ফ্রাঙ্কফুর্ট থেকে বাবুলের বাড়ি থেকে ফাহিম আর তার বউ বেলিকে সুনীলদা ও বৌদির সঙ্গে এসেছিল, ওদের গাড়িতেই ওরা নিয়ে এসেছিল। আমার বাড়িতেই দাদা বৌদি ছিলেন। সেই মধুর স্মৃতি চিরদিন অমলিন আমার কাছে। সে কথা বলতে গেলে এক অন্য গল্প হয়ে যাবে। বিশ্বের সর্ববৃহৎ বইমেলা ফ্রাঙ্কফুর্ট বইমেলা। ফ্রাঙ্কফুর্ট বইমেলায় একবার মহেশ্বেতা দেবী, সুনীলদা আমন্ত্রিত হয়ে এসেছিলেন। সেবার মেলায় ভারত ছিল অতিথি দেশ। সেখানে একটি অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে সুনীলদাকে প্রশ্ন করা হয়েছিল তিনি তার সাহিত্যকর্মের অনুবাদ বিষয়ে কি ভাবেন। সুনীলদার সাথে সাথেই উত্তর দিয়েছিলেন, বলেছিলেন, বাংলাদেশ ও ভারতে আমার প্রচুর পাঠক আছে, আমি অনুবাদ নিয়ে সেরকম ভাবছি না। তিনি আসলে নিজের কাছের পরিমণ্ডলকে অনেক মূল্য দিতেন, ভালোবাসতেন। সেই সময়ে ফ্রাঙ্কফুর্টে সুনীলদাকে ঘিরে তার হোটেল কক্ষে অনেক রাত অবধি বাঙালিদের আড্ডা চলত। একদিন আমি মেলা থেকে ওখানে ঢুকেছিলাম, আমার সঙ্গে ছিলেন সাবেক জার্মান প্রতিরক্ষা মন্ত্রী রুহে। হোটেল রুমের সেই দৃশ্য তিনি কখনো ভোলেননি। ওই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিলেন। সুনীলদা বসে আছেন কেন্দ্রবিন্দুতে, তাকে ঘিরে সবাই। বলেছিলেন, জার্মানিতে এই যুগে এভাবে জার্মানরা ঘিরে ধরবে হয়তো বড় কোনো ব্যাংকার, ব্যবসায়ী বা মুভি স্টারকে। জার্মানি যদিও গোয়েটে শিলারের জন্য বিখ্যাত, তারপরেও এখানে কোনো কবিকে ঘিরে এমন দৃশ্য দেখা যাবে না। তিনি আরও বলেন, সাহিত্যকে, কবিতাকে বাংলায় যেভাবে মর্যাদা দেওয়া হয়, এই দৃশ্য থেকেই তা স্পষ্ট। জন্মদাগ। কিংসুক থেকে খসে পড়ছে রং, এবার সাদা ফুলের পালা। সোনামুখী রেল স্টেশনের একটু বাইরে আমি একলা দাঁড়িয়ে আছি। আজ ট্রেন আসবে না। সদ্য স্নাত শাল গাছগুলির শিখরে কিসের এত কোলাহল? কাকের বাসায় ডেকে উঠেছে কোকিলের ছানা। কেন এই কথাটা মনে পড়ল হঠাৎ? উপরের দিকে তাকিয়ে কিছুই দেখতে পাওয়া যায় না। অনেক দিন কোকিলের ডাক শুনিনি। অনেক দিন এমন ছাউনিবিহীন ঘুমন্ত স্টেশনে একা দাঁড়াইনি। জুতো খুলে পা রাখি মাটিতে। একটা শুকনো পাতা বলল, এসো। ইস্পাতের রেখার ওপর ওপর ঠিকরে পড়ছে রোদ। বাতাসে বাল্যকালের গন্ধ। লাল ধুলোয় খেলা করছে মৌলিক বস্তু বিশ্ব। একটা অদৃশ্য সুতোয় দোল খাচ্ছে অনাদিকালের বিন্দু বিন্দু উপাদান। আর একটু ঝুঁকলে, আরও গভীরে গেলে হয়তো আমি দেখতে পেয়ে যাব আমার জন্মদাগ। কলকাতা থেকে বন্ধু ধনঞ্জয় ঘোষাল অনুরোধ করলেন সুনীল গঙ্গোপাধ্যায় বা আমাদের সকলের প্রিয় সুনীলদার জন্মদিন উপলক্ষে দুটো কথা বলতে। সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার আলাপ 1986 সালে নিউ ইয়র্ক শহরে ভারতে কবিতা উৎসবে।
সুনীল দা ছিলেন বাংলা কবিতার প্রতিনিধি হিসেবে। সেখানে আমি, গৌতম দত্ত, যাকে ছোট গৌতম বলতেন সুনীল দা, বড় গৌতম কল্যাণ রায়, যিনি এখন অপর্ণা সেনের হাজব্যান্ড, আর সাদা গৌতম বা গৌতম চট্টোপাধ্যায়, যিনি অস্ট্রেলিয়া থাকেন, এই 3 গৌতমকে নিয়ে সুনীল দা দেশ পত্রিকায় লিখেছিলেন। সেই থেকে 1986 সাল থেকে দীর্ঘ 25 বছর আমৃত্যু ওনার সঙ্গে আমার বন্ধুত্ব, ভালোবাসা, আমার অঙ্গ প্রত্যঙ্গে সুনীল দা জড়িয়ে আছেন। এত ভালোবাসা, এত স্নেহ, এত আশীর্বাদ জীবন ভর আমাকে দিয়ে গেছেন, আর আমি কিছুই দিতে পারিনি। সেই সুনীল দাকে নিয়ে অনেক কিছু বলার টুকরো টাকরা করে আমি লিখেছি এখানে ওখানে। সুনীল দার মৃত্যুর পরে যখন সতীদির সঙ্গে দেখা করতে গেলাম, দেখি নতলার সেই ঘরটা ফাঁকা, বাইরে কেউ দাঁড়িয়ে নেই। এরকম কখনো দীর্ঘ 25 বছরে দেখিনি। বাইরে লোকেরা লাইন বেঁধে দাঁড়িয়ে থাকতো, 1 তলা 2 তলার সিঁড়িতে ভর্তি লোক দাঁড়িয়ে থাকতো সকালে দরজা খোলার জন্য। এখন দেখছি ঘরটা শুনশান, দেয়ালে একটা ছবি টাঙানো, সঙ্গে সঙ্গে এই কবিতাটা বেরিয়ে এসেছিল। সেই কবিতাটাই আমি এখন পাঠ করি সুনীল দার স্মৃতির উপলক্ষে। অ্যাঞ্জেলিকা মুভি হল, সেই মাটিতে পাতা গদির সোফা, দেয়ালে টাঙানো নতুন পেন্টিং, মুখোমুখি ওদের পাশে ফ্রেমবন্দি চেনা মুখ, নতলার টানা বসার ঘর শুনশান, ঝোলা বারান্দা থেকে গড়ানো 1 ফালি গলা রোদ, মনের কানে শুনি পরিচিত মেজে খসটানো চটির আওয়াজ। লেখার ঘর থেকে তিনি এসে যেন বললেন, এবার কতদিন থাকা হবে? এই দাদাকে 1 কাপ চা দে, খেয়ে যাবে তো? তারপর সামনের চেয়ারে বসে ধরান স্নেহের সিগারেট, জ্বলে ওঠে ফ্ল্যাশব্যাক ছবির রিল। অ্যাঞ্জেলিকা মুভি হল, আমি তার একক দর্শক। কলকাতা, শান্তিনিকেতন, বাঁকুড়া, বর্ধমান থেকে দিল্লি, ম্যানহাটন, বরফের ঝড়ে ভোরের চা পেয়ালায় মেশা টালিমোর ডিউ, আইরিশ হুইস্কি, প্রথম আলোর রাজার দাপুটে অহংকার, কোয়ার্টার সেঞ্চুরি, ওভার বাউন্ডারি, সিঙ্গলস। আর আমি মুভি হল ছেড়ে দৌড়ই বাইরে দাঁড়ানো লিফটের দিকে। শেষ হলো বলাকা সাহিত্য পত্রিকার উদ্যোগে একা এবং কয়েকজন শীর্ষক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের কথায় ও কবিতায় কিছুটা সময়।